ভয় তো পেয়েইছে, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভবানীপুর থেকে আসতে এখানে হেলিকপ্টার কেন এলেন? সেখানে মেয়েদের বলেন হাতা খুন্তি নিয়ে বেরোতে। এটা উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের অপমান করেন। জুনিয়র ডাক্তার তো একটা অজুহাত যে তারা উকিলই পাচ্ছে না, আর সিনিয়র ডাক্তাররা বলছে তাদের কাছে পয়সা নেই কেস লওয়ার মতো। যে অন্যায় হয়েছে অভয়ের ওপর তার বদলা হিসাবে অভয়ের মাকে জয়যুক্ত করা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। ওই কর্মচারী দিয়ে ভয় দেখিয়ে রত্না দেবনাথকে থামানো যাবে না। পাশাপাশি ওই ফাইল ফেলে রাখা, লিস্টে না আসা, বিভিন্নভাবে বেঞ্চে না বসানো, এইগুলোর যত জটিলতা আছে এগুলো সব কেটে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আরে ওরা তো তৃণমূলের মাইনে করা কর্মচারী। মামলার কবে ডেট থাকে, কবে হিয়ারিং থাকে, ওরা কিছুই জানে না। আমরা ডাকলেও ওরা যায় না। দেবাশিসবাবু, আপনারা ডি আন্দোলনের জন্য পরিচিত, হঠাৎ করে আজকে অভয়ার বাড়িতে অভয়ার মাকে এই সম্মান, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? অভয়া আমাদের সরকারি কর্মচারী ছিলেন। আরজি করে আপনি জানতেন উনি পোস্ট গ্র্যাজুয়েট এটা করছিলেন। তা আজকে একজন সরকারি কর্মচারীর পরে এই যে নির্মমভাবে ঘটনাটা ঘটালো, আজকে আমাদের নৈতিক কর্তব্যই ছিল অভয়ের মায়ের এবং পরিবারের পাশে দাঁড়ানো। আমরা গত 1.5 বছর ধরে প্রতিটি আন্দোলনে যুক্ত ছিলাম, কখনো ব্যানার নিয়ে, কখনো ব্যানার ছাড়া। আমরা বামপন্থী কিংবা যারা করেছে তাদের সঙ্গে না থেকেও আমরা আমাদের স্বতন্ত্র অবস্থান বজায় রেখে করেছিলাম। আজকে রত্না দেবী অভয়ের মা প্রার্থী হওয়াতে আমাদের এটা নৈতিক কর্তব্য, বিবেকের টানে আমরা আজকে এসেছি ওনার পাশে দাঁড়াতেই বার্তা দিতে যে আমরা সরকারি কর্মচারী পরিষদ, আমরা আপনার এই নির্বাচনে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে জয়যুক্ত করার জন্য সব রকম প্রচেষ্টাই চালাবো। সেটা ইলেকশনের দিন, ইলেকশনের পরে কাউন্টিং, এবং নগ্নভাবে যে আমলারা তৃণমূলের হয়ে দালালি বললে তো কম বলা হয়, এবারে চাকরবৃত্তি করে জেতানোর চেষ্টা করে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেটা রুখব। আমরাও, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা বিভিন্নভাবে সমস্ত রকমভাবে নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছি, আবার যাব। এবং আমাদের কাছে এই পানিহাটি বিধানসভায় অভয়ার যে অন্যায় হয়েছে অভয়ের ওপর তার বদলা হিসাবে অভয়ের মাকে জয়যুক্ত করা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। পাশাপাশি অন্যান্য বিধানসভাতেও বিজেপিকে আনানোর, কালকেই আপনাকে বলেছি যে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছি, কিন্তু এই বিধানসভা কেন্দ্রটা আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা পরমাত্মীয়। আজকে রত্নাদেবী কিংবা তার স্বামীর যে যন্ত্রণা, কন্যা হারা মায়ের যে শোক, যে দুঃখ, মনোকষ্ট বুকে চাপড়ে পাথর দিয়ে চেপে রেখে যে ইস্পাত দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উনি নেমেছেন, তাকে আমরা কুর্নিশ না করে পারি না। আমরা হলে পারতাম কিনা জানি না। তাই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, এবং হাইকোর্টে মামলাটা উঠেছে, মামলায় যেমন আইনজীবীরা দাঁড়ান, পাশাপাশি ওই ফাইল ফেলে রাখা, লিস্টে না আসা, বিভিন্নভাবে বেঞ্চে না বসানো, এইগুলোর যত জটিলতা আছে এগুলো সব কেটে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখবো। হাইকোর্টে আমাদের স্ট্রং ইউনিট আছে, তাদের সঙ্গে আমার রাত্রে কথা হচ্ছে যে যত রকম সহযোগিতা আমরা করব। কিছুদিন আগেই প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় বেশ কিছু মহিলা বিরূপ মন্তব্য করেন, কটাক্ষ মন্তব্য করেন, সেই বিষয়ে কোনো সান্ত্বনা দিচ্ছেন কি? আরে ওরা তো তৃণমূলের মাইনে করা কর্মচারী। এ তো সবসময় ছিল। যখন সিপিআইএম ক্ষমতায় চলে গেল 2011 আগে, একই রকম এই ধরনের কদর্য কাজগুলো তারা করেছিল। কিছু দলে এরকম মাইনে করা চাকর কিংবা কর্মচারী থাকে, ওই কর্মচারী দিয়ে ভয় দেখিয়ে রত্না দেবনাথকে থামানো যাবে না। এক সময় বলতো না 294 কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিজেই প্রার্থী, এটা হচ্ছে ফ্যাসিস্ট স্বর, এখনও ক্ষেত্রের স্বর, এবারও বলেছেন। আমরা বলছি সারা পশ্চিমবাংলায় অভয়ের মা হচ্ছে সবথেকে বিশেষ একজন প্রার্থী, যার দিকে তাকিয়ে সারা পশ্চিমবাংলার মহিলা সমাজ এবার একদম পানিহাটি থেকে শুরু করে সর্বত্র ভোটটা পড়বে বিজেপির বাক্সে। অর্থাৎ ওনার স্বরটা হচ্ছে গণতন্ত্রের স্বর, আর ওর স্বর হচ্ছে এখনও ক্ষেত্রের স্বর। দুটো স্বরের মধ্যে অনেক তফাৎ আছে। হাইকোর্টে মামলা চলছে, অভয় মঞ্চের তরফ থেকে বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচি চলছে, কিন্তু তারা কোনোভাবে কি মামলায় আপনাদের কোনো প্রকার সাহায্য এখনো পর্যন্ত করছেন না? মামলার কবে ডেট থাকে, কবে হিয়ারিং থাকে, ওরা কিছুই জানে না। আমরা ডাকলেও ওরা যায় না। মাঝখানে শোনা গেছিল সুপ্রিম কোর্টে একটা চিঠি দেওয়া ছিল, সেখানে কেস নাম্বার পর্যন্ত তারা লিখতে পারেনি। এবার এই কথাগুলো আমাকে বলতে হবে। ব্যাপারটা হচ্ছে, মামলার বিষয়ে জানতে গেলে আগে তো কোন দিন কি রিপোর্ট তৈরি হচ্ছে সেগুলো জানতে হবে তো।
আজকে আমার পুরো মামলাটা, টোটাল মামলাটা সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে, হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। আমি দৌড়ালাম সুপ্রিম কোর্টে ডেপুটেশন দিতে। কেন? আমি বারবার তাদের বললাম যে হাইকোর্টে ডেপুটেশন দিন। হাইকোর্টে তারা কী করেছে, যে কাজটা করেছে সেটা মানে এত নক্কারজনক। একজন সাংবাদিক, তারা হাইকোর্টে পিটিশন দেওয়ার পরে বেরিয়ে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে সাংবাদিককে বলেছে যে এই কোর্টের সামনে আমাদের একটা ছবি তুলে দেন, মানে যেন হাইকোর্টে ওনারা বেড়াতে গেছিলেন, এরকম একটা মনোভাব ওনারা। সেই সাংবাদিকই বলছে, বলে কাকিমা এত খারাপ লাগছিল, কিন্তু ছবি আমি তুলে দিয়েছি ঠিকই। ওরা বলেছে এখন আমাদের কাছে আমার যেতে হয়। এই ধরনের হচ্ছে তাদের কর্মকাণ্ড। তারা একটা পিআইএল ছিল তাদের একটা সুপ্রিম কোর্টে, এবং জুনিয়র ডাক্তারদেরও একটা পিআইএল ছিল সুপ্রিম কোর্টে। সেখানে জুনিয়র ডাক্তাররা 7 জন ক্রিমিনালের একটা নামের তালিকা দিয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্ট কিন্তু গ্রহণ করেছিল, এবং সেই গ্রহণ করে সেটাকে সিবিআইকে হস্তান্তর করেছিল, এবং সিবিআইকে বলেছিল এই ব্যাপারটা তদন্ত করে প্রয়োজন হলে এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু পরবর্তীকালে জুনিয়র ডাক্তারও সেই পিআইএল, আর জুনিয়র ডাক্তারের তো একটা অজুহাত যে তারা উকিলই পাচ্ছে না, আর সিনিয়র ডাক্তাররা বলছে তাদের কাছে পয়সা নেই কেস লওয়ার মতন। আমরা বললাম আমরাই পয়সা দেবো, আপনারা কেসটা পিআইএলটা তুলুন। তবুও তারা সেই পিটিশনগুলো তুললো না। মানে এই সব কিছু এই রাত দখল শুধুমাত্র কি মিডিয়ার লাইমলাইট আসার জন্য? তাহলে তাদের উদ্দেশ্য সেটা তো সাধারণ মানুষ দেখেছে, সাধারণ মানুষ তার জবাব দেবে, এতে কোনো সন্দেহ নেই। এই 9 তারিখে পল্টন দাশগুপ্তের ওখানে রাত দখলের যে কর্মসূচি হলো, এগুলো বেকার, এগুলো মানুষ আর নেবে না। কারণ আমি এক সময় দেখেছি আমাদের এই সোদপুর অঞ্চলেও যারা বামপন্থী তারা রাত দখলের চেষ্টা করেছে, সেখানে 3 জন লোক সারা রাত ধরে বসে আছে একটা স্ক্রিন চালিয়ে। আন্দোলনের এগুলো হয় নাকি? আন্দোলন সঠিক সততা থাকতে হবে, আর তবে তো আন্দোলন আগে যাবে। কাকিমা, দেবাশিস বাবুর কথা যদি আমি ধার করে বলি, তৃণমূলের ভাড়া করা যে গুন্ডা, সেই মহিলাদের দ্বারা আপনাকে যে সমস্ত কটাক্ষ, এরপরে কি সাহসটা আরও বাড়লো? আপনি ঠিক পথে আছেন এটাই বুঝতে পারছেন? হ্যাঁ, সারাদিন কি একটা প্রবাদ আছে যে তোমার বিরুদ্ধ যদি না থাকে তাহলে তুমি ঠিক পথে চলছো না। তোমার যখন মানে প্রতিবাদ থাকবে তোমার বিরুদ্ধে, তার মানে তুমি ঠিক রাস্তায় চলছো। এটা আমি আমার মেয়েকেও শেখাতাম, আমারও সেই মত। কোথাও গিয়ে কি আপনাদের থেকে ভয় পেয়েছে তেমন একটা মনে হচ্ছে, সেই কারণে এইরকম ভয় তো পেয়েইছে, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভবানীপুর থেকে আসতে এখানে হেলিকপ্টার কেন এলেন? উনি কেন রাস্তা দিয়ে এলেন? হেলিকপ্টারে কেন আসতে হলো ওনাকে? একটা শেষ প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করছেন সেখানেই বলছেন যে মা বোনেরা আপনারা এবার ভোটটা টিএমসিকে দেবেন। তো আরজি করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। হ্যাঁ, ওনার বলার তো ভাষাভঙ্গি, উনি আমাকে বলেছেন, আমাকে উদ্দেশ্য করেই বলেছেন সংযত হন। তা কার জন্য সংযত হব? ওই মহিলা মুখ্যমন্ত্রী যিনি মেয়েদের কোনো সম্মানই দেন না, নিজে বলেন মেয়েরা হাতা খুন্তি নিয়ে বেরো। মেয়েরা কি শুধু হাতা খুন্তি ধরে থাকে? এটা সমস্ত মহিলাদের আমি অপমান মনে করি, যে উনি সমস্ত মহিলাদের অপমান করেছেন, হাতা খুন্তি নিয়ে বেরোনোর কথা বলেছেন। মহিলারা এখন কোন কাজটা করে না যে এখানে সে মহিলা নেই? সব করে মহিলারা, পাইলট থেকে শুরু করে ট্রেন চালানো থেকে শুরু করে, এবং কি বন্দুক ধরেও মেয়েরা। সেখানে মেয়েদের বলেন হাতা খুন্তি নিয়ে বেরোতে। এটা উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের অপমান করেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতিও একটা কটাক্ষজনক মন্তব্য তিনি করেছিলেন। আপনি একজন প্রার্থী হিসেবে, উনি একজন প্রার্থী, আপনি এটা ওনার স্বভাব। উনি এই যে এখানে সভা ছিল সেখানে এসে আমাদের যে নির্মল ঘোষ, যে পানিহাটির অভিভাবক বলে দাবি করে, তার বাহিনী নিয়েই আমার মেয়েটার শেষ প্রমাণটুকুও লোপাট করেছিল। আমার মেয়েকে দ্রুততার সঙ্গে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিল, এবং আমরা বাবা মা আমাদের সামনেই ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় বলেছিল। তা তখন উনি এই মঞ্চ থেকে নির্মল ঘোষকেও মানে হুঁশিয়ারি দিয়েছেন। এটা একটা লোক দেখানো হুঁশিয়ারি, সেটা আমরাও জানি যে তুমি যে এখানে জমি বিক্রি করছো, এই করছো, সেই করছো, সব আমার জানা, তুমি সংযত হও। এটা নির্মল ঘোষকে একদম প্রকাশ্য মঞ্চে বলেছেন। দাদা, সরকারি কর্মচারী পরিষদও আজ অভয়ার মা বাবার পাশে। আপনারা আজকে এসে সম্মান জানালেন, কীভাবে কী বলবেন? নির্যাতিতা সে তো সরকারি কর্মচারীই ছিল। তা একটা সরকারি কর্মচারী যখন বিপদে পড়ে, মানবিকতা নৈতিকতার জন্যও তো আমরা পাশে দাঁড়াবেও, এটাই আমাদের ধর্ম। শুধুই ডিএ আন্দোলন, শুধুই প্রমোশন, শুধুই পোস্টিং তো নয়। এই যে গতকাল একটা আমাদের সহকর্মীকে মারধর করা হয়েছে, যেখানেই কর্মচারীরা আজকে শাসক দল এবং তার তাবেদার সমস্ত বাহিনী, সেটা কর্মচারীদের মধ্যেও যে সমস্ত ইউনিয়ন আছে,
যেখানেই অত্যাচারিত হচ্ছে আমাদের সহমর্মিতা থাকছে, তাদের পাশে দাঁড়াতে হচ্ছে। তো সেই দায়বোধ থেকে ওনার পাশে এসেছি। আমাদের মনে হয়েছে উনি বিচার পাননি, তো সেই বিচারের জন্যই উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা তাকে বল ভরসা দিচ্ছি, আমরা তার পাশে আছি। আমরা চাইব উনি তার বিচারটা নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়েই পাক। দাদা, সামনেই নির্বাচন, অভয়ের বাড়িতে আপনারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে, তাকে আপনারা সম্মানও জানালেন। কি বলবেন, কতটা তার পাশে কীভাবে আছেন? আমি শিক্ষক সংগঠন এবং শিক্ষক নেতা হিসাবে ওনাদের পাশে এসেছি সরকারি কর্মচারী পরিষদের সাথে, এবং যে বিচার আমরা পাইনি সেই বিচার যেন জনতার আদালতে বিচারটা হয়, সেই জন্য জনতার কাছে যে উনি এসছেন এর জন্য ওনাকে ধন্যবাদ, এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং জনতা ওনার পাশে আছে, এবং সেইটা যাতে আরও প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা শিক্ষকরা এবং সরকারি কর্মচারীরা তার পাশে থাকছি। এবং এই যে তৃণমূলের হারমাধ্বনির একটা ভয় আছে, এই ক্ষেত্রে কতটা কি ভয় একটু আছে? যা ভয় আছে জনতার সমর্থনে, জনতার স্রোতে সেটা ভেসে যাবে। তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, কিন্তু যে সমর্থন যে আছে সেটা যে তার যে প্রভাব পড়বে, তার যে প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়ার ভয়ে তারা আর সাহস পাবে বলে আমরা মনে করি না। পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথকে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন, জয় করুন। শ্রীমতী রত্না দেবনাথকে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন। সবার উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদে সকলে মিলে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে জয়ী করুন। জয় করুন। শ্রীমতী রত্না দেবনাথের পাশে আছে, থাকবে। থাকবে। সরকারি কর্মচারী পরিষদ শ্রীমতী রত্না দেবনাথের পাশে আছে এবং থাকবে। থাকবে।